স্বাগত আরটিভির সংবাদে। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, আর সেই নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বের নতুন অধ্যায়ের শুরু হলো ৭১-এর বীর শহীদদের স্মরণ করে। শপথ নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। তার এই প্রথম শ্রদ্ধা নিবেদনকে ঘিরে স্মৃতিসৌধ ছিল গাম্ভীর্য আর আবেগের আবহ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ৭১-এর রক্তস্নাত ইতিহাসের সাক্ষী এই প্রান্তর, যেখানে একটি জাতির স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন লাখো মানুষ। দায়িত্ব গ্রহণের পর সেই স্মৃতির মিনারে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:15টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। ফুলের সঙ্গে যেন নীরবে ফিরে এলো ৭১-এর সেই অমর আত্মত্যাগের স্মৃতি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিস্তব্ধ সেই প্রাঙ্গণে তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় ৩ বাহিনীর চৌকস দল। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রোপণ করেন উদয়পদ্ম গাছের চারা। ৭১-এর বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন যেন ইতিহাসের কাছেই নতুন অঙ্গীকার। স্মৃতিসৌধের লাল সবুজ প্রাঙ্গণ পেরিয়ে সামনে এখন তার রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনের নতুন পথচলা। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। সঠিক সময়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক গড়বে না সরকার। সদ্য দায়িত্ব পাওয়া বাকি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, সংকট মোকাবিলা, জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রশাসনে গতি আনতে কাজ করার কথা। দুপুরে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। দায়িত্ব পাওয়ার পর প্রথমে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন মন্ত্রীরা। শ্রদ্ধা শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের। পরে মন্ত্রীরা জানান, সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। প্রত্যাশা পূরণে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি গণতন্ত্রকে সমুন্নত রাখার কথা জানান তারা। বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। আল্লাহর রহমতে আমরা মনে করি আগের চেয়ে অনেক অনেক গুণে এই মন্ত্রণালয় ভালো করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাআল্লাহ ভালোভাবেই করবে ইনশাআল্লাহ কাজ। এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি। বিভিন্ন বিষয় পর্যালোচনা করেই সফরের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস আমরা আসবো। উই ক্যান ভিজিট ভারত। যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে। পরে মন্ত্রী প্রতিমন্ত্রীরা শ্রদ্ধা জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। রাতারাতি ধনী হওয়ার জন্য চাঁদাবাজ ও সন্ত্রাসীরা ডাক্তারদের টার্গেট করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সন্ত্রাসী হামলার শিকার আহত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান। এ সময় মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মূল হোতা সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ। যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি।
সড়কপথে ভোলার সাথে যুক্ত হচ্ছে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ। এই রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়েছে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ বাড়লেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাজধানীর ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও দীর্ঘ সারির সংকট পুরোপুরি কাটেনি। চালকরা বলছেন, গত কয়েক সপ্তাহের তুলনায় বেশি গ্যাস পাচ্ছেন, তবে তা পর্যাপ্ত না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, আগের তুলনায় গ্যাস বেশি দিতে পারছেন, তবে গাড়ির সিরিয়াল আছে। এদিকে মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালই চালু হয়েছে, তবে টার্মিনাল দুটির মোট সক্ষমতার প্রায় 70% এলএনজি সরবরাহ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনই কাটছে না। গ্যাসের লেগে তো গ্যাসই তুলিতে পারি না, 4 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বয়ে থাকতে হয়, তার টিপ মারি কোন সময়। এক বেলার আগে গ্যাস নিতে আর এক বেলা টিপের টিপ পায় না, তো জমা কম নেয় না। এভাবে চললে পারে মানুষ বাঁচে না। তো যে কারণ বাজার একটা পাম্প আছে, হগলদানা 43 টাকার গ্যাস ঢুকছে, 15 রমে চালাই এই জায়গাতে অনিয়া কত টাকা ডোয়ে না ডোয়ে, কি ভ্রমণ বেড়ে যাইতে পারবো নাকি না যাইতে পারবো, অর্ধেক রাস্তার মেয়েদিকে বন্ধ হয়ে থাকবো, এটার কোনো শিওর নাই। ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 5 বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। বিকেলে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এর আগে দুপুরে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে এস.এম. আলিমুজ্জামান সাজুর মরদেহ পাঠানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। শনিবার বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছেছে ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশিস দত্ত, স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত, শ্বশুর আকরাম হোসেন ও ঢাকার সাভারের আহমেদ বাবুর মরদেহ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। এ সময় প্রিয়জনদের এমন অস্বাভাবিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সে এত আনন্দময় একটা ছেলে ছিল, মানে নিষ্প্রাণ, তার ভিতরে কোনো হিংসা, লোভ, লালসা কিছুই ছিল না। কর্মঠ এবং ছেলেকে নিয়ে 3 বছর বয়সী শিশুকে নিয়ে চিকিৎসার জন্য এই মাসের 3 তারিখে কলকাতায় গিয়েছিলেন। এর আগে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে পাঠানো হয় সাতক্ষীরার এস.এম. আলিমুজ্জামানের মরদেহ। নিহত রেবতী সরকারের মরদেহ দেশে না এনে কলকাতাতেই শেষকৃত্য করার কথা জানিয়েছে পরিবার। দুজনকে দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে, সেটা পৌঁছানোর পরে নির্ধারণ হবে। তাদের যেহেতু আরও আনুষ্ঠানিকতা আছে, ধর্মীয় আত্মীয় স্বজন আসবে, বিভিন্ন স্বজনরা সেখানে অপেক্ষায় আছে। হোটেলে যেহেতু পুড়ে মারা গেছে, সেখানে তারা সে তদন্ত করছে। এই সবটা নিয়ে আমরা যথেষ্ট কষ্ট ভোগ করলাম আজ 3 দিন। গত বুধবার ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের শিখাইন নামে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন শিশুসহ 9 জন, যাদের মধ্যে 2 জন ভারতীয় ও বাকি 7 জন বাংলাদেশি। সাকিব আল হাসান, RTV। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত। আগামী 6 মাসের মধ্যে তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে বলে শুক্রবার ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ANI সহ ভারতীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সব ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন CAA অনুযায়ী বাংলাদেশ সহ পাকিস্তান ও আফগানিস্তান থেকে 2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশ করা অভিবাসীদের এই নাগরিকত্ব পাওয়ার আইনি সুযোগ রয়েছে। ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 101 রানে লিড নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 64 রানে অল আউট হয় শান্ত বাহিনী। 12 রান দিয়ে সর্বোচ্চ 6 উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। জবাবে ব্যাটিংয়ে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়াও। শরীফুল তাণ্ডবে দিন শেষে 8 উইকেটে 165 রান করে স্বাগতিকরা। 35 রানের বিনিময়ে এ পেসার নেন 6 উইকেট। সর্বোচ্চ 51 রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। বিস্তারিত কাজী মাহিম হাসানের রিপোর্টে। ম্যাকাই টেস্টের প্রথম দিনে পেসারদের রাজত্ব দেখল ক্রিকেট বিশ্ব। মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র 64 রানে অল আউট হয়ে বাংলাদেশ যখন ধ্বংসস্তূপে পরিণত, ঠিক তখনই বল হাতে অজি শিবিরে পাল্টা কামড় দিলেন শরীফুল ইসলাম। টস হেরে ব্যাট করতে নেমে এমন দুঃস্বপ্ন বোধ হয় কল্পনাও করেনি বাংলাদেশ। মিচেল স্টার্কের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন আপ। মাত্র 12 রান খরচ করে তুলে নেন 6টি উইকেট। ফলে নিজেদের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন মাত্র 64 রানে গুটিয়ে যায় সফরকারীরা। তবে ব্যাটিং ব্যর্থতা যেন সুদে আসলে পুষিয়ে নিতে বল হাতে আগুন ঝরালেন পেসার শরীফুল ইসলাম। ইনিংসের শুরুতেই ম্যাট রেনশোকে ফেরান তাসকিন আহমেদ। এরপর শুরু হয় শরীফুল শো। নিজের প্রথম ওভারে ট্র্যাভেজ হেড ও লেবুসেনকে ফিরিয়ে অজিদের ডেরায় কাঁপন ধরায় এ বাঁহাতি পেসার। তবে চতুর্থ উইকেটে অভিজ্ঞ স্মিথ ও গ্রিনের 77 রানের জুটি যখন অজিদের ম্যাচে ফেরাচ্ছিল, তখনই 42 রান করা স্মিথকে ফিরিয়ে জুটি ভাঙেন সেই শরীফুল। ক্যারি ফেরেন মিরাজের ঘূর্ণিতে। এরপর ওয়েবস্টন, প্যাট কমিন্স ও স্টার্ককে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন শরীফুল। তবে এক প্রান্তে আগলে রেখে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি তুলে নেন ক্যামেরুন গ্রিন। দিন শেষে গ্রিন 51 ও নাথান লায়ন 10 রানে অপরাজিত থাকলে 8 উইকেটে 165 রানে দিন শেষ করে অস্ট্রেলিয়া। প্রথম দিনের 18 উইকেটে পতনের রোমাঞ্চকর ম্যাচটি এখন কোন দিকে মোড় নেয় দ্বিতীয় দিনে সেটাই দেখার অপেক্ষা। কাজী মাহিম হাসান, RTV। RTVর সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।